বিধাতা যদি আমাকে এরকম করে বানিয়ে থাকে তাহলে আমার কি দোষ? এই কালির কালি, মরে যেতে পারিস না কোথাও পড়ে। বিধাতা, আমার মতো এরকম একটা কুৎসিত মেয়ের জন্ম আর কারো ঘরে তুমি দিও না। যখন জমিদারের ছেলে আমার বড় মেয়েকে দেখতে আসবে তখন আমরা বলবো ছোট মেয়ে হচ্ছে আমাদের কাজের লোক। একদম তুমি ঠিক কথাই বলেছ। ওর জন্য আমাদের বড় মেয়ের কত দুর্নাম। না 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 না, এই কখনোই সম্ভব না। কারণ নিজের পিতামাতা কখনোই নিজের সন্তানের ব্যাপারে এরকম কথা বলতেই পারে না। সবাইকে আজ মুক্ত করে দিয়ে আজ আমি যেদিকে চোখ চাই সেদিকেই চলে যাব। কেউ কি আছেন বাড়িতে? থাকলে দয়া করে একটু সাড়া দিন। তুই আমার সাথে থাকবি মা? ওই জমিটা থাকার জন্য আরও আমাদের কাজটা সহজ হয়ে যাবে। খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার কথা হবে গুণবতী। এই যে মালতী মা, দেখতে পাচ্ছিস ধানি জমিটা? এটাই আমার স্বামীর জমি ছিল রে। দেখছিস না রে মা, জমিতে ফসল না ফলাতে ফলাতে কেমন যেন হয়ে গেছে। এই জমিতে কি এই বুড়ি শরীর নিয়ে কোনো কাজ করা যায়? তুই বল মা। মা, এই জমিতে কিছু সবজি চাষ করলে না খুবই ভালো উৎপাদন হবে। জমিটা আমার কাছে অনেক উর্বর মনে হচ্ছে। আগামীকাল থেকেই জমিতে কাজ করা শুরু করে দেব। তবে মা, চারা রোপণ করার জন্য কিছু টাকা লাগবেই লাগবে, না হলে তো কিছুতেই হবে না। পয়সার চিন্তা একদম করিস না রে তুই মা। আমার কাছে কিছু টাকা আছে, ভিক্ষে করে কিছু টাকা জমিয়েছিলাম। ওগুলো দিয়েই না হয় আমরা সবজির চারা কিনে এখানে রোপণ করব। আমি জীবনেও কোনোদিন কল্পনা করতে পারিনি যে তোর বাবা মানে আমার স্বামীর জমিতে কোনো দিন ফসল উৎপাদন হবে। মা, আমি তো তোমার নিজের পেটের মেয়ে নই, তবু তুমি আমাকে কত ভালোবাসছো। আসলেই মা, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না। মা হতে হলে আত্মার সম্পর্ক থাকতে হয়, যেটা তোমার মধ্যে আছে। আমি চাই মা, তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে। হ্যাঁ রে বাছা, তুই একদম ঠিক কথাই বলেছিস। আমার মেয়ে মরে গিয়েছিল তো কি হয়েছে? আমার মেয়ে আবার ফিরে এসেছে তোর মধ্যে। তুই আমার সব মালতী, তুই আমার সব। তোকে খুব ভালোবাসি। আচ্ছা মা, তাহলে এখন বাড়িতে চলো। বাড়িতে গিয়ে অনেক কাজও তো আমাদেরকে করতে হবে নাকি? বাবা, আমাদের মেয়ে কামিনীকে কিন্তু আমরা ছোটবেলা থেকেই খুবই ভালোবেসে বড় করেছি। আমরা শুধু আমার মেয়েকেই তোমার হাতে তুলে দিচ্ছি না, আমাদের পুরো ভালোবাসাকেই তোমার হাতে তুলে দিচ্ছি বাবা। তুমি ওকে দয়া করে যত্নে রেখো কিন্তু। আমাদের একটাই মাত্র মেয়ে, সেটা তো তুমি আগে থেকেই জানো। তাই তার প্রতি ভালোবাসাটা আমরার একটু বেশিই ছিল। আরে, আপনি একদম চিন্তা করবেন না, আপনাদের মেয়ে আমার কাছে ভালোই থাকবে। আর আপনাদেরকে যা বলেছিলাম সব পাওনাটা কিন্তু আমাকে দিয়ে দেবেন সময় মতো। তাহলে আপনাদের মেয়ে আমার কাছে আরো ভালো থাকবে, বুঝেছেন আমার কথা? আরে বাবা, আমি তো জানি তোমার ব্যাপারটা। আমি তো কথাই দিয়েছি, যা তোমার পাওনা আছে সব এখন অর্ধেক দিয়েছি, আর অর্ধেক আমি বিয়ের পরে দিয়ে দেবো। আর 2টো দিন সবুর করো, আমি তোমার পাওনাটা ঠিক সময়ে পাঠিয়ে দেব। আমাদের আদরের মেয়ের জামাই আমাদের কাছে কিছু চেয়েছে, আবার আমরা তাকে দেব না, এটা কি হয়? তুমি শুধু আমার মেয়েটাকে একটু সুখে রেখো, আর তোমার কাছে কিছু চাই না। আরে সুখে থাকবে, সুখে থাকবে, এত চিন্তা করবেন না। আর আমি তো জেসে কেউ নয়, নবাবপুরের জমিদারের ছেলে আমি। আমার কিছুরই অভাব নেই, আপনার মেয়ে ভালোই থাকবে আমার কাছে। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি, এখন আমাদেরকে বিদায় দিন। মা কামিনী, তুই সাবধানে থাকিস মা। আর কিছুদিন পরে পরে তোর বাবা মাকে একটু দেখে যাস, তুই ছাড়া আমাদের তো আর কেউ নেই। তোর কথা খুব মনে পড়বে রে মা, খুব মনে পড়বে। আহা, আমি তো বলেছি যে আমার সময় নেই, কথা শুধু বাড়িয়েই চলেছেন আপনারা। মনে হচ্ছে জীবনেও মেয়ের সাথে কথা বলেননি। রাগ করো না বাবা, একমাত্র মেয়ে তো, তাই মনটা মানছে না, তাই কথা বেরিয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা মা কামিনী, তুই সাবধানে থাকিস মা। আর তোমরা বিধাতার নাম নিয়ে এখনই বেরিয়ে পড়ো, আর সময় নষ্ট করো না এখানে থেকে।
ঠিক আছে মা, ঠিক আছে বাবা, আমার জন্য তোমরা আশীর্বাদ করো। সময় পেলেই তোমাদেরকে দেখে যাব, বুঝেছো? আমার জন্য একদম চিন্তা করো না। তোমাদের তো কিছুর অভাব নেই, তাই এত চিন্তা করার কোনো দরকারও নেই। ঘরে আগে ঝামেলা ছিল, সেটা নিয়ে চিন্তা করতে, এখন তো সেটাও নেই। আর আমি তো একেবারে চলে যাচ্ছি না, আমি তো আসবোই তোমাদেরকে দেখতে। তাহলে গেলাম মা বাবা। আরে তুমি রাজু বাবা না? তুমি এখানে কি করছো বাবা? তোমার সাথে আমার সেই কতদিন পরে দেখা হলো। আমাকে যে কি সাহায্যটাই না তুমি করেছিলে, সেটা কি কখনোই ভুলতে পারি বলো? আরে কাকিমা, আপনি? আপনাকে আমি স্পষ্ট চিনতে পারছি, কিন্তু কাকিমা একটা কথা আমি বুঝতে পারছি না, আপনার সাথে যে ইনি আছেন, ইনি কে? আমি তো জানতাম আপনার কেউ নেই সংসারে। দয়া করে একটু পরিচয়টা দিন না কাকিমা, আমার খুবই দরকার। বাবা, এই হচ্ছে আমার পালিত মেয়ে মালতী। মালতীকে আমার নিজের মেয়ের মতোই আমি ভালোবাসি। তার সাথে অনেক খারাপ কিছু হয়েছে বাবা। সে তো এরকম ছিল না রে বাবা। সে অনেক ধনী ঘরের একটা মেয়ে ছিল, কিন্তু তার গায়ের রংটা একটু চাপা ছিল বলে তার পরিবার তাকে কেউই সহ্য করতে পারতো না। অনেক অত্যাচারও করেছে বই কি। তাই আমার মালতী মা সহ্য না করতে পেরে চলে এসেছে। তারপর ভাগ্যক্রমে আমার সাথে দেখা। এ কি বলছেন কাকিমা? শুধু কি সাদা চামড়া হলেই সুন্দর হয়? ওর মুখের মধ্যে যে একটা মায়া আছে, সেটা কি আর কারোর মধ্যে আছে? তুমি বলো। আমি একটা কথা বলতে চাই কাকিমা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি কথাটা বলতে পারি। অনেক সাহস করে এসেছি কথাটি বলতে। বলো না বাবা, কি কথা? তোমার মতো ভালো ছেলে তো ভালো কথাই বলবে। তুমি তো আর উল্টো পাল্টা কিছু বলতে পারো না। আসলে কাকিমা, আমি একদিন মালতীকে পুকুর ঘাটে দেখেছিলাম। সেই পর থেকে আমি ভেবেই নিয়েছিলাম যে জীবনে যদি কাউকে বিয়ে করি তবে মালতীকেই করব। আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না কাকিমা, আমি মালতীকে সত্যিই খুব ভালোবাসি। মালতী, দয়া করো আমাকে, সত্যি তোমাকে আমি খুবই সুখে রাখবো। সেটা তো বুঝতেই পারছি বাবা, কিন্তু আমি কি বলবো বলো? মালতী যদি রাজি থাকে তবে আমার কোনো আপত্তি নেই। আমি রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। যদি সেটা আপনি মেনে নিতে পারেন তবেই আপনাকে আমি বিয়ে করব। বলো না কি শর্ত মালতী, আমি তোমার সকল শর্ত মেনে নিতে রাজি আছি। আমি যে কোনো শর্তেই তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। আমার শর্ত হচ্ছে, আপনি যখন আমাকে বিয়ে করবেন তখন আমার মাও আমাদের সাথে যাবে। কারণ মা আমাকে খুব ভালোবাসে, আর আমিও মাকে খুব ভালোবাসি। মাকে ছাড়া আমি কখনোই থাকতে পারবো না। আরে মালতী, এটা তুমি কোনো কথা বললে? মাকে ছাড়া আমরা কোথাও যাব কেন? আমরা যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, মাও আমাদের সাথে যাবেন, এটাই শেষ কথা। মা, মালতী, এই হচ্ছে আমার ছোট্ট কুঠির। এখানে তোমরা থাকতে পারবে তো? কারণ আমি চাই তোমরা যেন সবসময় একটু সুখে থাকো। এসব কথা তুমি কি বলছো? এই কুঠির তো কুঠির নয়, এটা আমার কাছে রাজপ্রাসাদ। আর ভালোবাসা থাকলে শুধু কুটিরে কেন, গাছতলাতেও থাকা যায়। তুমি একদম নিশ্চিন্ত থাকো গো, আমরা খুব সুন্দর মতো এখানে থাকতে পারবো। তবে তোমাকে কিছু কথা বলার আছে আমার। যদি অনুমতি দাও তাহলে তোমায় কথাগুলো বলতে পারি। হ্যাঁ, কি কথা বলো না গিন্নি। শোনো না গো, আমার মায়ের একটা পড়া জমি ছিল। ওখানে আমি ভাবছিলাম কি, সবজি চাষ করলে না আমাদের তো সারা বছরের যে খাবারের খরচটা, সেটা অনায়াসে উঠে আসবে। যদি আমরা দুজন মিলে সবজি বাগানটা করতে পারি তাহলে খুব সুন্দর মতো কাজটা করতে পারবো। আমাদের তিনজনের কিছু না থাকলেও ওই জমিটাই তো আমাদের ভরসা, নাকি? ওই জমি দিয়েই আমাদের সারা বছরের খাবারের খোরাকটা তুলতে হবে। তুমি কি বলো? গিন্নি, এটা তো খুবই ভালো কথা। আমি রাজি, মানে 100 বার রাজি।
দেখেছো গিন্নি, আমাদের ফসলি জমিতে কত সুন্দর সবজি চাষ হয়েছে। আসলে একসাথে কাজ করলে কাজগুলো কত সহজ হয়ে যায় আর উৎপাদনও কত ভালো হয়। এই সবজি চাষের মূল অবদানটাই তো তুমি। আমি শুধু তো তোমাকে সাহায্য করেছি একটু। তুমি না থাকলে একা হাতে করতে পারতাম ঠিকই, কিন্তু এতটা ভালো ফলাফল কখনোই হতো না। আসলেই এটা মানতেই হচ্ছে গো, তুমি যেমন স্বামী হিসেবে অসাধারণ, তেমনি কাজের বেলায় অসাধারণ। আসলেই আমি কত ভাগ্যবতী। ভাগ্যবান তো আমিও কম না। তোমার মতো এরকম সরল সাদাসিধে স্ত্রী আমি এই পৃথিবীতে খুঁজে একজনকেও পেতাম না। বিধাতার কাছে একটাই চাওয়া, যেন আমাদের সুখের সংসারে কারো নজর না লাগে। না গো না, নজর লাগবে না। চলো না, এখান থেকে কিছু সবজি বাজারে নিয়ে বিক্রি করি, তারপর কিছু সবজি পাইকারিতেও বিক্রি করে দেব। এতে মানুষেরও কিছু উপকার হবে, আমাদের ঘরেও টাকা আসবে। আচ্ছা চলো গিন্নি, এটাই করি। আসলে তোমার বুদ্ধির কোনো জবাব নেই। তুমি একেবারে অনন্যা গিন্নি, অনন্যা। আরে দারোগা বাবু, আপনি এখানে কি করছেন? কিসের জন্য এখানে এসেছেন শুনি? আমাদেরকে সরকারে পাঠিয়েছে। আপনাদের যে জমি জমা আর আপনার জমিদারিত্ব সবকিছু অবৈধ। আপনাদেরকে আজকের মধ্যে এগুলো ছেড়ে চলে যেতে হবে। আপনি কি বলছেন? আপনারা যা বলছেন তা কি ভেবে চিনতে বলছেন? আমাদের জমিদারিত্ব অবৈধ হতে যাবে কেন? আপনারা দয়া করে একটু ভালো মতো খোঁজ খবর নিয়ে দেখুন। কে গো, তুমি কিছু বলছো না কেন ওনাদেরকে? ওনারা কি বলছে তা কি তুমি শুনতে পাচ্ছ না? ওনাদেরকে বলো যে আমরা বৈধ, এখানে কোনো অবৈধ জমিদারিত্ব নেই। উনি আবার কি বলবে? কারণ চোর তো মনে মনে জানা আছে। উনার কোনো কথা আপনি শুনতে পেয়েছেন এখন পর্যন্ত? উনি সবকিছু জানেন যে এই জমিদারিত্ব সব অবৈধ। তিনি আত্মসাৎ করে জমিদার হয়েছেন। কি জমিদার সাহেব, কথা বলছেন না কেন? আমার কথার জবাব দিন, না হলে কিন্তু আমরা আপনাকে অ্যারেস্ট করে নিতে বাধ্য হব। দারোগা বাবু, কিছু টাকা পয়সা দিয়ে কি মিটমাট করা যায় না? একটু দেখুন না, যেন কারো জানাজানি না হয়, না হলে সর্বনাশ হয়ে যাবে। আপনি আমাকে টাকার লোভ দেখাচ্ছেন? আপনার কত বড় সাহস! আপনি একজন সরকারি কর্মকর্তাকে টাকার লোভ দেখানোর জন্য জানেন আপনার শাস্তি কি হতে পারে? আপনার সাথে কথা বলতে আমি এখানে আসিনি, বুঝেছেন? আজকের মধ্যেই এই জমিদার বাড়ি ছেড়ে আপনারা চলে যাবেন। এই গ্রামের সব জমি জমা আপনাদের জমিদার বাড়ি সব কেড়ে নেওয়া হলো। গতকালকে যেখানে আমি জমিদারের গিন্নি ছিলাম, আজ আমি পথের ভিখারি হয়ে গেলাম। হায় রে পোড়া কপাল আমার, জানি না কি কপাল নিয়ে জন্মেছিলাম, কোন পাপের শাস্তি যে পাচ্ছি কে জানে। আমাকে ক্ষমা করে দাও গিন্নি, আমি বুঝতে পারিনি যে পরবর্তীতে এটা সমস্যা হবে। বিয়ের সময় যদি জানতাম যে তুমি এই গ্রামের অবৈধ জমিদার, তাহলে তোমাকে কখনোই বিয়ে করতাম না। কিন্তু যা সর্বনাশ ঘটার তো শেষ বয়সে ঘটেছে। এখন বলো তুমি, উত্তর দাও, আমরা কোথায় যাব? আমাদেরকে কেউ ভিক্ষেও দেবে না। যা মানুষকে অত্যাচার করেছি তা তো বলার মতো নয়। কেন গিন্নি, আমার মেয়ে কামিনীর কাছে চলো যাই। আমাদের এরম অবস্থা দেখে সে দেখো অনেক কষ্ট পাবে। তাকে আমরা কত ভালোবেসে বড় করেছি। একদম তুমি ঠিক কথাই বলেছ। চলো আমাদের মেয়ে কামিনীর কাছে যাই, ওর কাছে গেলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে থাকার। তুই দেখলে অবাক হয়ে যাবি রে কামিনী মা, কষ্ট পাবি খুব তোর মা বাবার এই অবস্থা দেখে। আমরা আসছি তোর কাছে কামিনী মা, আমরা আসছি। কে 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 তোমরা? তোমাদের চেহারাটা ওরকম আমার মা বাবার মতো কেন? তোমরা কি আমার মা বাবা নাকি? তোমাদের এই অবস্থা কেন? কি হয়েছে তোমাদের? ভিখারির মতো অবস্থা। তাদের তাড়াতাড়ি বলো কি হয়েছে তোমাদের? আর তোমরা আমার শ্বশুর বাড়িতে এই অবস্থায় কি করছো? তাড়াতাড়ি বলো, না হলে তো আমার মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। আমাদের সব কিছুই শেষ হয়ে গিয়েছে রে মা, সব কিছু হারিয়ে ফেলেছি আমরা। আমাদের জমিদারিত্ব অবৈধ প্রমাণিত হয়েছিল রে।
আমাদের কিছুই আনতে দেয়নি রে মা, কিছুই আনতে দেয়নি। আমরা অনেক নিঃস্ব হয়ে গেছি রে মা। আমরা কোথায় যাব, কি করব, তাই তোর কাছে এসেছি। তুই আমাদের শেষ আশ্রয় মা, তুই আমাদের শেষ আশ্রয়। তোকে আমরা কত ভালোবেসে বড় করেছি। তোর কাছে আমাদেরকে ঠাঁই দে মা, ঠাঁই দে, না হলে আমরা ভিক্ষে করেও দিন যাপন করতে পারবো না। তোমরা কি পাগল নাকি মাথা খারাপ? তোমাদের এই অবস্থায় যদি আমার শ্বশুর বাড়ি কেউ দেখে ফেলে, তাহলে আমার মান সম্মান কোথায় যাবে বলো? সব ধুলোয় মিশে যাবে। আমি কত বড় বড় কথা বলি তোমাদের সম্পর্কে। আমার শ্বশুর বাড়িতে এসে ঝামেলা করো না বাবা, দয়া করো। মানে কি কথা বলছিস রে কামিনী? তোকে ভালোবাসার এই প্রতিদান? তোর সুখের জন্য আমার ছোট মেয়েটা বাড়ি থেকে চলে গিয়েছিল। শুধু বাড়ি থেকে চলে যায়নি, এর আগে আমরা তাকে কালো বলে কত অত্যাচার করেছিলাম শুধু তোর ভালোর জন্য। কিন্তু এখন তুই আমাদেরকে মেনেও নিতে পারছিস না। আমি এরকম একটা দিন দেখতে পাবো কখনো কল্পনাই করিনি, কোনোদিন ভাবিও নি। তোমরা কি ভাবলে না ভাবলে সেটা আমার দেখার বিষয় নয়। বিয়ের আগে আমি তোমাদের মেয়ে ছিলাম নিশ্চয়ই, কিন্তু এখন আমি অন্যের স্ত্রী। তাই দয়া করে এখান থেকে তোমরা চলে যাও। আমি কখনোই তোমাদেরকে আমার কাছে রাখতে পারবো না। কামিনী, এ কামিনী, কার সাথে কথা বলছো? আরে কারো সাথে না, বাইরে দুটো ভিক্ষুক দাঁড়িয়ে ছিল, তাদের সাথে একটু কথা বলছিলাম যে আজকে ভিক্ষে হবে না। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিই আগে। মা বাবা, তোমাদেরকে অনুরোধ করছি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। আমার স্বামী এখনই এখানে চলে আসবে। যদি তোমাদেরকে এই অবস্থায় দেখে ফেলে, তাহলে কিন্তু আমার মান সম্মান সব কিছু চলে যাবে। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি এখান থেকে যাও বলছি। এখানে এক মুহূর্ত তোমরা দাঁড়িয়ে থেকো না। তোমরা কিছু একটা করে তোমরা সংসার চালিয়ে নিও। আমি গেলাম। বিধাতার শাস্তি বুঝেছো? আমাদেরকে বিধাতাই শাস্তি দিচ্ছেন। আমাদের অপকর্ম, অপরাধ আর তুচ্ছ তাচ্ছিল্যর শাস্তি এগুলো। আমাদের ছোট মেয়েটা আমাদেরকে কত ভালোবাসতো, কিছু বললেও কোনো উত্তর দিত না, কিন্তু আমরা তার সাথে কি করলাম? কামিনীর সুখের জন্য আমরা তার পরিচয়ই কাউকে দেইনি কোনোদিন, কিন্তু যার সুখের জন্য আমরা এগুলো করেছি সেই তো আমাদেরকে আশ্রয় দিল না। আজ গিন্নি, সে আমাদেরকে পরিচয় দিল না। আজ আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে গো, ফেটে যাচ্ছে। আমরা কি করলাম? আমার ছোট মেয়েটার সাথে কি করলাম? জানি না গো, জানি না আমাদের ছোট মেয়েটা কোথায় আছে, কি অবস্থায় আছে। এই জঙ্গল পেরিয়ে আরেকটা গ্রাম আছে, ওখানে গিয়ে দেখি কারো সাহায্য পাই কিনা। খুব তৃষ্ণাও পেয়েছে। বাড়িতে কেউ আছেন? আমাদেরকে একটু পানি দিন না, আমাদের খুব তৃষ্ণা পেয়েছে। আমরা অনেক দূর থেকে আসছি গো, আমাদেরকে একটু সাহায্য করো, আমাদের একটু পানি দাও। মামা মা, বাবা বাবা বাবা, তোমরা আর তোমাদের এই অবস্থা কেন? মা বাবা, তোমরা এখানে কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা বলো না, তোমরা কি করে এখানে? মা 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 মালতী, তুই এখানে কি করে মা? আর এখানে কি করছিস মা, বল। আমার কথা পরে হবে বাবা মা, আগে তোমার কথা বলো বাবা মা। আমার বুকের ভেতরটা তোমাদেরকে দেখে ফেটে যাচ্ছে। তোমাদের এই অবস্থায় আমি দেখবো কোনোদিন কল্পনাই করিনি মা বাবা। বলো না, বলো না মা বাবা, কি হয়েছে তোমাদের? আমরা সব কিছুই হারিয়ে ফেলেছি রে মা, সব কিছু হারিয়ে ফেলেছি। আমাদের জমিদারিত্ব, টাকা পয়সা, ধন সম্পত্তি, যশ নাম খ্যাতি সব কিছুই হারিয়ে ফেলেছি। এখন আমি আর তোর বাবা পথের ভিখারি রে মা, পথের ভিখারি। যে সন্তানের সুখের জন্য তোর সুখকে আমরা বিসর্জন করে দিয়েছিলাম, সেই সন্তানই আজ আমাদেরকে অস্বীকার করলো রে মা, আমাদেরকে মেনে নেয়নি মা, মেনে নেয়নি। আমরা জানি এগুলো পাপের ফল, তোর সাথে করা পাপের ফল। তবে মা, তোর সাথে ইনি কে? পরিচয়টা তো দিলি না।
মা বাবা, আমি আপনাদের মেয়ের স্বামী। আমি গরিব মানুষ মা বাবা, যদি কোনো সমস্যা আপনাদের না হয় আমাদের এখানেই থেকে যান না সারা জীবনের জন্য। আমার না হয় 2 মা আর 1 বাবা থাকবে। ঘরে আরেকজন মা আছেন, তিনি তো আমাদের মালতীকে সাহায্য করেছিলেন প্রথম। সত্যি বলছো তো বাবা, আমাদেরকে তোমাদের সাথে রাখবে? আমাদের কেউ নেই, কেউ নেই আমাদের। মালতী কি আমাদেরকে মেনে নেবে বাবা? বলো না। আপনি তো জানেন না মা বাবা, মালতী প্রত্যেক দিন আপনাদের কথা ভেবে খুবই কান্না করে। বাবা মা, তোমরা যদি আমাকে মেরেও ফেলতে না, তোমাদেরকে আমি ক্ষমা করে দিতাম। কারণ তোমরা আমাকে জন্ম দিয়েছো, সেই ঋণই তো আমি কোনোদিন শোধ করতে পারবো না। বুকে আয় আমাদের সোনা মেয়ে, বুকে আয়। আমরা খাঁটি হিরে চিনতে ভুল করেছিলাম রে মা, ভুল করেছিলাম।